হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই অসহ্য গরমের জন্য কিন্তু মানুষই দায়ী। আমরা একদিকে গাছ কেটে ফেলছি আর অন্যদিকে গাছ লাগাচ্ছি না। এই কারণে প্রকৃতির এই অবস্থা। আমরা যে গাছটা কেটে ফেলবো তার বিনিময়ে আমরা আরও 2টা করে গাছ লাগাবো, তাহলে হয়তো এই গরমের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ভিউয়ার্স, আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করেছি। প্রথমে আমি কচু তরকারি কেটে নিয়েছি, কেটে তারপরে সিদ্ধ দিয়েছি। আর এদিকে আমি লাউ শাক ভালো করে বেছে নিচ্ছি, তারপরে ধুয়ে নিব। আজকে লাউ শাকের আমি ভর্তা তৈরি করব। রুই মাছ দিয়ে লাউ শাকের ভর্তা তৈরি করব। আমরা সচরাচর চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা করি। আজকে আমি রুই মাছ দিয়ে লাউ পাতা ভর্তা তৈরি করব। শাকগুলো সব বেছে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিব। 5 থেকে 6 বার আমি এই লাউ শাক ধুয়ে নিব, যাতে লাউ শাকে কোনো বালি না থাকে। তারপর ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। তারপর আমি এখন একটা কড়াইয়ে লাউ শাক দিয়ে দেব। এই লাউ শাকের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। প্রচণ্ড গরমে কিন্তু এই সাধারণ তরকারিগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর একটু পরপর আমি নাড়া দিয়ে দেব। লাউ পাতা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। সরিষার তেল দিয়ে যদি আমার এই লাউ শাকটা ভেজে নিই, তাহলে কিন্তু ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে। আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। লাউ পাতা এগুলি যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্যে এইভাবে ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলি আমি উঠিয়ে নিব। একই কড়াইয়ে আমি শুকনা মরিচ ভাজতে দিয়েছি আর রুই মাছ ভেজে নেব। মরিচটা ভালোভাবে তেলে উঠিয়ে নেব, আর রুই মাছ একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা না থাকে। এই রুই মাছ দিয়েই আমি আজকে লাউ পাতা ভর্তা তৈরি করব। রুই মাছ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর রুই মাছের কাঁটা আমি বেছে নিয়েছি, তারপরে শুকনো মরিচ নিয়েছি আর লাউ পাতা পেঁয়াজ রসুন ভাজা সেগুলি নিয়েছি। এই সব কিছু আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখব লবণ হয়েছে কি না। লবণ লাগলে আর একটু লবণ দিয়ে দেব। লাউ শাকের ভর্তা রেডি হয়ে গিয়েছে, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এরপর আমি কচু শাক রান্না করব, সেই জন্য তেলের মধ্যে চিংড়ি মাছ একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে সব মশলা আমি দিয়ে দেব। এই চিংড়ি মাছের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি, তার মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এই মশলাগুলি আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারিকেল দিয়ে দেব। নারিকেল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে শুকনো শুকনো করে নেব। একটু ভাজা ভাজা ঘ্রাণ আসবে, তখন বুঝবো যে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কচু তরকারি রান্না করার সময় যদি আমরা মশলার মধ্যে নারিকেল দিই এবং সেটা ভাজা ভাজা করে নিই, তাহলে সেই কচু তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে যে লবণ একটু কম হয়ে গিয়েছিল, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কচু তরকারি সিদ্ধ করে রেখেছিলাম, সেই কচু তরকারি এখন দিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। এখন এই মশলার মধ্যে আমি কচু তরকারিগুলি সব দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সময় চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে দিব, আর একটু পরপর কচু তরকারি আমি
নাড়া দিয়ে দেব। এই কচু তরকারি রান্না হইতে কিন্তু 25 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এত তো দেখানো সম্ভব না, তাই ভিডিওতে কেটে কেটে দেখানো হয়েছে। এই কচু তরকারি এরকম নাড়া দিতে দিতে এক সময় কচু তরকারিটা পুরোটা ভেঙে যাবে, আর দুই একটা যদি এরকম গোটা গোটা থেকে যায় তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ঘেটে নিয়েছি। মানে কচু তরকারি আস্তে আস্তে থাকবে না, একদম সব তরকারিগুলো ভেঙে যাবে। এই সময় চুলার আঁচ কিন্তু লোতে রেখে দেব, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। শেষে কচু তরকারিতে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে রান্না করে নিলাম। হয়ে গেছে কচু তরকারি রান্না। নারিকেল চিংড়ি মাছ দিয়ে যদি কচু তরকারি রান্না হয়, সেই কচু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাসায় অবশ্য সবাই এই তরকারিটা খুব পছন্দ করে খেয়েছে। ভিউয়ার্স, এখন রান্না করব আমি কাঁচা আম দিয়ে গুঁড়া মাছ। আপনারা কে কে কাঁচা আম দিয়ে গুঁড়া মাছ রান্না পছন্দ করেন বা খেতে পছন্দ করেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু কাঁচা আম দিয়ে গুঁড়া মাছ রান্না খেতে খুব মজা লাগে, এজন্য আমি প্রায় রান্না করি এই আমের সময়। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দিয়ে দিলাম আলু, তার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা আম। এই সব কিছু আমি ভালোভাবে একটু নাড়া দিয়ে দেব। আলু আর কাঁচা আম আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন গুঁড়া মাছ দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছ দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। এই গুঁড়া মাছের তরকারিটা কিন্তু আম দেওয়ার কারণে একটু টক লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝাল লবণ যদি ঠিকঠাক হয় এই তরকারিটা অনেক মজা হয়। এখন পানি দিয়ে মাছটা ভালোভাবে রান্না করে নেব। এটা একদম শুকনা শুকনা হবে। রান্না হয়ে গিয়েছে। আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট হয়েছে। এখন যে এই ভিডিওটা দেখাচ্ছি এটা ছিল গতকাল আমি 4টা আম ভালোভাবে সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ দেওয়ার পরে এটা ঠান্ডা করে আমি আমটা ছিলে নিয়েছি। তারপরে আমের পিউরি ভালোভাবে বের করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে কিছু মশলা দিয়েছি, মশলা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করেছি। তার মধ্যে পানি দিয়েছিলাম, আমের আঁটিটা ফেলে দিব। আমের মধ্যে আমি বিট লবণ দিয়েছি, তারপরে আইসিং সুগার দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আম যেহেতু টক, সেই কারণে চিনির পরিমাণ একটু বেশি লাগবে। এখানে 1.5 কাপের মতো চিনি লাগবে, কারণ আইসক্রিম একটু মিষ্টিই হয়, টক হয় না। আমি যে আম সিদ্ধ করেছিলাম সেই আমের পানি থেকে এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মানে ঘন পিউরি হলে আইসক্রিম হবে না, একটু পাতলা করতে হবে। সেজন্য এই আমের পিউরির মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি। এই পানি ওই যে আম সিদ্ধ করে রেখেছিলাম সেই পানি ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমরা আমটা চেক করে নিব মিষ্টি যেন ভালোভাবে হয়, কারণ আইসক্রিম টক খেতে ভালো লাগবে না। কেউ চাইলে এর মধ্যে পুদিনা পাতা দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি ফুড কালার দিয়েছি। এখানে 1 ফোঁটা ফুড কালার দিয়েছি। কালারটা না দিলেও আইসক্রিম হবে, কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে, সেই কারণেই দেওয়া। তারপরে ব্লেন্ড করলাম। এখন একটা আইসক্রিমের জারে ভরে আমি ডিপে রেখে দেব 10 ঘন্টার জন্য, বা 10 ঘন্টা না, আমি চেক করে দেখব। আইসক্রিমটা যদি জমে যায় তাহলে বের করব, সেটা যতক্ষণই লাগুক। কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে। তারপরে আমরা চেক করে দেখব, যদি আইসক্রিম হয়ে যায় তাহলে বের করে নিব, আর না হলে আরও একটু সময় রেখে দেব। ভিউয়ার্স, আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আজকে আইসক্রিম তৈরিটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। আমরা খুব কষ্ট করে ভিডিও তৈরি করি, এডিট করি, অনেক সময় লাগে। আপনারা দেখলেই আমাদের সার্থকতা। এখন সবগুলো আইসক্রিমের জারের মুখগুলো আটকিয়ে আমি ডিপে রেখে দিব 12 ঘন্টার জন্য। এখন কাঁচা আমের সিজন চলছে, যে কেউ চাইলে
আপনারা এই অতিরিক্ত গরমে এইভাবে আইসক্রিম ঘরেই তৈরি করে খেতে পারেন। যে কোনো জিনিস যদি আমরা ঘরে তৈরি করে খাই তাহলে সেটার আনন্দ কিন্তু অন্যরকম। আর আইসক্রিম তো কথাই নেই। আমরা এরকম ওয়ান টাইম গ্লাসগুলিতে আমরা আমের পিউরি দিয়ে তার মধ্যে একটা আইসক্রিমের কাঠি দিয়েও আমরা আইসক্রিম তৈরি করে নিতে পারি। একটা গ্লাসেও আইসক্রিম তৈরি করা যায় একটা কাঠি দিয়ে। তবে যাদের ঠান্ডার ভাব আছে তাদের আইসক্রিম না খাওয়াই ভালো, যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের আইসক্রিম না খাওয়াই ভালো। এই ওয়ান টাইম গ্লাসও আমি উপরে একটা পলিথিন দিয়ে ঢেকে তারপরে আইসক্রিমের কাঠি দিয়ে এটা এখন আমি ডিপে রেখে দেব। আইসক্রিমের জারগুলো আমি ডিপে রেখে দিয়েছি, তারপরে 12 ঘন্টা পর বের করেছি। এখন একটা কাপে পানি নিয়েছি, তার মধ্যে আমি আইসক্রিমের জারগুলি একটু সময় ভিজিয়ে নিব, একটু পরে তারপরে এটা আমি উঠিয়ে নেব। বেশিক্ষণ না, খুব কম সময়। একটু সময় ভিজিয়ে রাখার পর আমি এই জারগুলি উঠিয়ে নিব, তারপর এখান থেকে আইসক্রিম আমি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিম। এই গরমে এই কাঁচা আমের আইসক্রিম খেতে হেভি টেস্টি। আমাদের বাসায় তো সবাই খেয়েছে, খুব ভালো লেগেছে। এই আইসক্রিম বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে হবে, না হলে গলে যাবে। আইসক্রিমগুলি দেখতেও কিন্তু ভালো হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আইসক্রিম তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।